ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে খেয়াল করবে। দেখো, প্রথম ইউনিট টেস্টে ক্লাস 8-এ ইতিহাসের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 8টি প্রশ্ন, 8 নাম্বার। 1 নাম্বার, কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। অপশনে দেখো আছে লর্ড ক্যানিং, সিরাজদৌলা, রোজার ড্রিক। কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজদৌলা। চলো এই ব্যাপারে একটা সুন্দর স্টোরি শোনাই তোমাকে। দেখো, কলকাতাতে অর্থাৎ সিরাজদৌলা এবং ইংরেজ বাহিনীর সাথে কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা অশান্তি চলছিল। তো সিরাজদৌলা কী করলেন, ইংরেজ বাহিনীদের সাথে কী করলেন, অর্থাৎ ব্রিটিশ কোম্পানির সাথে কিন্তু বেশ একটা যুদ্ধ করলেন এবং সেই যুদ্ধে সিরাজ কী করলেন, অর্থাৎ সিরাজদৌলা কিন্তু জিতে গেলেন। জিতে যাওয়ার পরে প্রথম কাজ করলেন কি, কলকাতা যে ছিল কলকাতাটা, সেই কলকাতার নাম পরিবর্তন করে তিনি আলীনগর রেখে দিলেন। আর এক্ষেত্রে ইংরেজদের মধ্যে একজন বিখ্যাত লোক ছিলেন, তার নাম হচ্ছে হলওয়েল। তিনি একটা প্রচার করা শুরু করে দিলেন যে সিরাজদৌলা নাকি 146 জন নরনারীকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সেই ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণে অক্সিজেন নেই, বাতাস নেই, অন্ধকার ঘর, বাতাস আলো ঢুকতে পারছে না, এবং সেই কারণে অনেক নরনারী অর্থাৎ অনেক লোক নাকি মারা গেছে। এই বিখ্যাত ঘটনাটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলে। তোমাদের পরীক্ষাতে অন্ধকূপ হত্যাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে খেয়াল করবে। গল্পের আকারে শুনলে অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবে। আর ডিটেল জানার জন্য অবশ্যই তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 পৃষ্ঠা নাম্বার 22-এ এই তথ্যটা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু পড়ে নিও অন্ধকূপ হত্যা, তারপরে আলীনগরের ব্যাপারগুলো। ওকে, এবার চলে আসছে দেখো নেক্সট 2 নম্বর, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। অপশন আছে দেখো লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড বার্লো। সত্য বিলোপ নীতি প্রচার করেন কিন্তু লর্ড ডালহৌসি। আর লর্ড ওয়েলেসলি কী করেছিলেন, চিরস্থায়ী ব্যবস্থা প্রচলন করেছিলেন। তো দুটোই ইম্পর্টেন্ট, দুটোই আমি ব্যাখ্যা করলাম। দেখো, সত্য বিলোপ অর্থাৎ বিনা শর্ততে কী করছে, সব কিছু বিনিয়ে দিচ্ছে, তাই না? এটা কে করেছিলেন, লর্ড ডালহৌসি। এটা একটা কনফিউশন জানার মতো প্রশ্ন, কনফিউশন করার মতো প্রশ্ন। তো মনে রাখার জন্য অবশ্যই মনে রাখবে যে ডাল সত্য অর্থাৎ ডালহৌসি সত্য বিলোপ, আর বাকিটা লর্ড ওয়েলেসলি, সেটা চিরস্থায়ী বন্দোবস্ত। দুটোই ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখবে। ওকে, নেক্সট, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিক মিশন প্রতিষ্ঠিত হয়? এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে দেখো 1800 খ্রিস্টাব্দে। চলে আসছে নেক্সট, বাংলার প্রথম গভর্নর ছিলেন। অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে দেখো রবার্ট ক্লাইভ। মেনলি কিন্তু শাসন ব্যবস্থাকে আরও বেশি সুস্থায়ী করার জন্যই কিন্তু এই গভর্নর প্রচলন চালু হয়েছিল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক হলেন। দেখো, একটু আগে আমরা অ্যানালাইসিস করলাম, এই প্রশ্নটা দেখো অ্যানালাইসিস থেকে আমরা করতে পারবো। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? আমরা একটু আগে বললাম হলওয়েল। দেখো অ্যানালাইসিস, তার জন্য বললাম যে অ্যানালাইসিসটা খুব দরকার। তোমাদের যাদের খুব ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তারা অবশ্যই অ্যানালাইসিস ভিডিওগুলো দেখবে। তো আমি ম্যাক্সিমাম কিন্তু অ্যানালাইসিস ভিডিওগুলোই বানাই, যে কারণে দেখবে যে দাদার ক্লাসরুমে দেখবে যে প্রচুর পরিমাণে টপার কিন্তু থাকে। ওকে, তো ভিডিওটা শর্ট না, একটু বট হোক কিন্তু অ্যানালাইসিস হোক, দেখবে একটা ভালো বেসও হবে, একটা ভালো রেজাল্টও হবে, অনেক কিছু জানতে পারবে, ভালো লাগবে। নেক্সট দেখো, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল কোথায়? দেখো, বাংলার রাজধানী তখন কী হয়, লক্ষণাবতী হয়, মানে লক্ষণাবতী ছিল মুর্শিদাবাদের আগে। নেক্সট 7 নম্বর, কত খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু হয়? উত্তর হবে এটা দেখো 1790 খ্রিস্টাব্দে। তারপরে অরঙ্গজেব মারা যান কত খ্রিস্টাব্দে? এটা হবে 1707 খ্রিস্টাব্দে। চলে আসছে নেক্সট প্রশ্নতে, নিচের প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর বলছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? আমরা বলবো জেমস মিলের লেখা। নেক্সট আসছি, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে দেখো নবাব কে ছিলেন, মীর কাসিম ছিলেন। তারপরে চীন কুলিজ খান কে ছিলেন? উত্তর হবে দেখো চীন কুলিজ খান হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। চলে আসছে নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? এটা বলবো 1764 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট, তৃতীয় কর্ণাটক যুদ্ধের অপর নাম কি? তৃতীয় কর্ণাটক যুদ্ধের অপর নাম ছিল হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। নেক্সট, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়? এটা দেখো 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। নেক্সট, পুলিশ ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল? অবশ্যই বলবো পুলিশ ব্যবস্থার মূল লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। নেক্সট 9 নম্বর, কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়? এটা দেখো 1793 খ্রিস্টাব্দে চালু হয়। নেক্সট, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে দেখো 2 করে। 3-এর 1 নম্বর, পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? কাদের মধ্যে ঘটেছিল? এটা
আমরা বলবো 1757 খ্রিস্টাব্দে। আমরা একটু আগে পড়লাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজদৌল্লার মধ্যে কিন্তু একটা চাপানোত্তর একটা পরিস্থিতি ছিল, একটা অশান্তিজনক ক্রিয়া হয়েছিল, তাই না? এই কারণে তাদের মধ্যে কিন্তু অন্তিম ফল হিসাবে কী হয়েছিল, যে পলাশির একটা যুদ্ধ ঘটেছিল। সেই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধে কিন্তু আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জিতে যায় এবং বাংলার নবাব সিরাজদৌল্লা কিন্তু আলটিমেটলি হেরে যায় বা পরাজিত হন। আর এর পরপরই কী হয় বলো তো, টোটাল বাংলার ক্ষমতা কিন্তু ইংরেজদের হাতে চলে যায়। নেক্সট, ফারুক শাহর ফরমানের দুটি ফলাফল লেখো। ফারুক শাহর ফরমানের ফলে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় অবাধ বাণিজ্যের সুযোগ পেয়েছিল, অর্থাৎ টোটাল বাংলা জুড়ে কিন্তু তাদের বিজনেসের বিস্তার কিন্তু বাড়তে থাকে, কারণ সেরকম একটা সুবিধা দিয়েছিল, তার ফরমানে এরকম লেখা ছিল। এই ফরমানের ফলে অদূর ভবিষ্যতে বাংলা নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক এবং রাজনৈতিক কী বলছে, যে সংঘাতের পটভূমি তৈরি হয়েছিল। এর ফলে দেখো, একটা অবাধ পারমিশন যেহেতু মুঘল সম্রাট দিয়ে দিল, তাহলে তারা তো একটা অবাধ একটা ক্ষমতা পেয়ে গেল। এর ফলে কী হলো, আলটিমেটলি টোটাল একটা অরাজকতা সৃষ্টি হলো, কারণ তারা তো একটা বিশাল একটা পাওয়ার পেয়ে গেছে। তো সেই তুলনায় বাংলার নবাব কী করছে, সেটাতে বাধা দিচ্ছে। এবার যখনই বাধা দিচ্ছে, তার মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, আর তখনই কিন্তু অর্থাৎ মতের বিরোধ দেখা দিচ্ছে, বা বলতে পারি যে ইংরেজদের একটা লোভ বা লালসা এতটা চরম পর্যায়ে চলে যায় যে তারা একচাটিয়া অধিকার কায়েম করা শুরু করে। আর তখনই কিন্তু বাংলা নবাবের সাথে কিন্তু একটা ভালো চাপড়াত্তর পরিস্থিতি তৈরি হয়। আর আলটিমেটলি কিন্তু দেখবে যে পলাশির যুদ্ধটা ঘটে, তাই না? এরপরে আরও পরিস্থিতি হয়, পলাশির লুণ্ঠন ঘটে, আরও অনেক রকম তত্ত্ব রয়েছে। তো তোমাদের এই বিষয়ে দেখবে যে বইভিত্তিক সাজেশন রয়েছে, তো সেই বইভিত্তিক সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করা আছে, অবশ্যই খেয়াল করবে। আর ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পড়ানো রয়েছে, সেগুলোও খেয়াল করবে। প্লে লিস্টে যাও, দেখো এই ভিডিওগুলো পেয়ে যাবে। চলো আসছি নেক্সট। ইংরেজরা কত খ্রিস্টাব্দে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে? দেখো, বিচার বিভাগের ক্ষেত্রে সবথেকে কোর্ট কী হয়, একটা জেলা আদালত হয়, তাই না? এর থেকে বড় কী হয়, হাইকোর্ট হয়। হাইকোর্টের থেকে বড় কী হয়, সুপ্রিম কোর্ট হয়। তো তৎকালীন সময়ে ভারতবর্ষে কিন্তু সুপ্রিম কোর্ট ছিল, তাই না? তো মাদ্রাসে ছিল, কলকাতাতে ছিল। তো বলছে ইংরেজরা কত খ্রিস্টাব্দে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে? এটাকে দেখো, ইংরেজরা 1801 খ্রিস্টাব্দে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন। তো 3টে সুপ্রিম কোর্ট তৎকালীন সময় চলতো, এখন তো একটাই, তাই না? তো এবার বলছে দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো উইলিয়াম জোন্স। নেক্সট, কে কত খ্রিস্টাব্দে পুলিশি থানা ব্যবস্থা চালু করেন? দেখো, এটা হবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশি থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা, অর্থাৎ তৎকালীন সময়ে শাসনটাকে আরও বেশি দৃঢ়, আরও বেশি মজবুত করার জন্য কিন্তু তিনি কিন্তু পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন, অর্থাৎ শাসনটাকে আরও বেশি সুদূরে করার জন্য। চলে আসছে নেক্সট প্রশ্নতে। 3 নম্বর, নিচের প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর রয়েছে, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? ব্রিটিশ প্রেসিডেন্টদের প্রধান কাজ কী? দেখো, এখানে কিন্তু দুটো ওয়ার্ড খুব কনফিউশন তৈরি করে, একটা হচ্ছে রেসিডেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট না, কিন্তু রেসিডেন্ট বলেছে। তো আমরা বলবো দেখো, পলাশির লুণ্ঠন 1757 সালের পলাশির যুদ্ধের পর ঘটে। মানে পলাশির যুদ্ধ ঘটলো ইংরেজ এবং কাদের মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, কার? বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে। তারপরে যখন কী করলো, সিরাজদৌল্লা যখন হেরে গেলেন, তখন কি হলো, তখন হলো আসল প্রবলেম ক্রিয়েশন, অর্থাৎ পলাশির তখন লুণ্ঠন শুরু হয়ে গেল। এই যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর ব্রিটিশ কোম্পানি বাংলার ধনসম্পদ লুট করে নেয়, অর্থাৎ ইচ্ছা মতো কিন্তু ধনসম্পদ লুট করছে। অবাধ বাণিজ্য, শোষণ ইত্যাদি সব দিক দিয়ে কিন্তু খুব পরিমাণে কিন্তু শুরু হয়। মীর জাফরকে নবাব বানিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। এরপরে ইংরেজরা তাদের সুবিধা মতো কী করে, মীর জাফরকে নবাব বানায় এবং তার কাছ থেকে কিন্তু ইচ্ছা মতো অর্থ আদায় করতে থাকে, অর্থাৎ ট্যাক্স বা কর আদায় করতে থাকে। কোম্পানির ব্যাপক অর্থনৈতিক শোষণ, অর্থাৎ এত পরিমাণে অর্থনৈতিক শোষণ করা শুরু করে, যে কারণে বাংলার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। ইংরেজের প্রভাবে কেউ মুক্ত ছিল না। টোটাল ভারতবর্ষে কেন, যদি বলো যে ইংরেজরা পৃথিবীর যে প্রান্তে ছিল, সব জায়গাটায় একই রকম পরিস্থিতি ছিল, কিন্তু বাংলাতেও কিন্তু তার প্রভাব পড়েছিল। তো বলেছে যে বাংলার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভয়ানক দুর্বল হয়ে পড়ে। এই লুণ্ঠনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। এত টাকা, এত কিছু লুণ্ঠন করে তারা তো স্ট্রং হয়ে গেল না। এর ফলে কী হয়, তাদের যে ভিত্তি যেটা আছে, তাদের যে বেসটা আছে, সেটা কিন্তু আরও বেশি সুদৃঢ় হয়ে ওঠে। চলে আসছে নেক্সট প্রশ্ন। ব্রিটিশ রেসিডেন্টদের প্রধান কাজ ছিল ব্রিটিশ প্রভাব বজায় রাখা এবং রাজ্যের শাসকদের পরামর্শ দেওয়া। দেখো, তাদের মেন উদ্দেশ্য কী, যে ব্রিটিশ ক্ষমতা যেন আরও বেশি সুস্থায়ী হয়, দৃঢ় হয়, ঠিক আছে? এর জন্য কী করছে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় তাদের শাসন ব্যবস্থাটাকে আরও বেশি কায়েম করার জন্য এই রেসিডেন্সি ব্যবস্থাটা কিন্তু চালু করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে তুমি বলতে পারো যে স্থানীয় যে ক্ষমতাবাদী লোকজন যারা ছিল, তাদেরকে কিন্তু পরামর্শ, বিভিন্ন মতামত কিন্তু তারা দিতেন, যে শাসন ব্যবস্থাটা আরও বেশি দৃঢ় করা। এর মেন কারণ কিন্তু আমি বলবো ট্যাক্স বা কর আদায় করা, কারণ তারা কিন্তু কর আদায় করার ব্যাপারটা কিন্তু সবথেকে বেশি খেয়াল দিয়েছিল, তাই না? তাদের উদ্দেশ্য ছিল কি, বিজনেস করা। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত বাণীও আছে যে বণিকের মানদণ্ড রূপ পেল রাজদণ্ড রূপে, সম্ভবত এরকমই একটা লাইন আমি পড়েছিলাম, যে বণিক বেশি এলো
কে এলো? ব্রিটিশ কোম্পানি। আর বণিক বলতে ব্যবসা করতে এসে কী করলো, ধীরে 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 কী করলো, রাজায় পরিণত হলো। তো বিজনেস মাইন্ডে আসার পরে আলটিমেটলি তারা তো বিজনেসই করতে থাকবে, যে কারণে ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হোক ভালো হোক সেটা কিন্তু তারা দেখতে গেল না। এবার বিজনেস মানে কিন্তু অবশ্যই তাদেরকে দেখা উচিত। স্ট্রঙ্গার বেস আমি বলবো যে সবার জন্য দরকার রয়েছে। তো ম্যাক্সিমাম বিজনেসম্যানরা তাই হয় কিন্তু, যে হ্যাঁ যাদের কাছে বিজনেস করছে তাদেরকে রেখেই কিন্তু ঠিকমাত্র রেখেই কিন্তু বিজনেস করা হয়। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতিগত দিক কিন্তু এরকম ভালো ছিল না। তাদের টোটালটা কী ছিল, একচাটিয়া অধিকার। অর্থনৈতিক বলো, রাজনৈতিক বলো, ক্ষমতা বলো, সব দিক দিয়ে বলবো তারা একচাটিয়া অধিকার কায়েম করা শুরু করে দেয়। যে কারণে ভারতবর্ষের মধ্যে কী হয়, একটা আলটিমেটলি মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। এই অসন্তোষ দীর্ঘদিন ধরে দাঁড়াবার্তা থাকে মানুষের মধ্যে, পরাধীনতা, বাক স্বাধীনতা, আরও অনেক অনেক বিষয়। আর আলটিমেটলি কী হয়, এর বহিঃপ্রকাশই কিন্তু স্বাধীনতা, 1947 সালের স্বাধীনতা। কনসেপ্ট ক্লিয়ার হলো? দেখো, তারা অভ্যন্তরীণ বিষয় পর্যবেক্ষণ করতেন এবং ব্রিটিশ স্বার্থ রক্ষা করতেন। তাহলে এখানে দেখো বলে দিল ব্রিটিশ স্বার্থ রক্ষা করা। এই ছিল তোমাদের ক্লাস 8-এর একটি ইতিহাসের মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ অ্যানালাইসিস। তো ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে বলবে। আর অ্যানালাইসিস তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, কারণ অ্যানালাইসিস ভিডিও ম্যাক্সিমাম টপার বা বেটার স্টুডেন্টগুলো দেখে, অনেকেই আছে হয়তো দেখে না। আর দ্বিতীয়ত অনেকেই জানে না যে অ্যানালাইসিস করা হয় আমাদের চ্যানেল অর্থাৎ দাদার ক্লাসরুমে। তাই তুমি অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে বলবে যে এরকম অ্যানালাইসিস করা হচ্ছে, আর তুমিও কিন্তু একটা ভালো রেজাল্ট করবে। ওকে, তো বলছি যে দেখো, তোমাদের ক্লাসের 8-এর বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। সেই বইভিত্তিক সাজেশন প্লেলিস্টে পেয়ে যাবে। ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে বানানো বইয়ের স্টার কোডিং বলা হয়, অ্যাকচুয়ালি স্টার কোডিং বলা হয়। এগুলো উঁচু ক্লাসে এগুলো খুব খেয়াল করা হয়। তো আমি তোমাদের জন্য স্টার কোডিং নিয়ে এসেছি, অবশ্যই খেয়াল করে পড়বে। আর পরীক্ষা তোমার অনেক 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 ভালো হোক, এটাই চাইবো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।